হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। কেমন আছো তোমরা প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছো। খুবই গরম পড়েছে, নিজেদেরকে সুস্থ রাখো। আর একটা কথা বলি, দেখো, গরম, রাজনীতি, ভোট, বিভিন্ন রং বেরঙের রাজনৈতিক দল, তোমার একটা পছন্দের দল রয়েছে, তারা অন্যায় করছে, ভালো কাজ করছে, সবকিছু আমি একটা দিকে রাখলাম আর একটা দিকে তোমার পড়াশোনা রাখলাম। এই দাঁড়িপাল্লা দুটো দিকের মধ্যে মনে রাখবে যেন তোমার পড়াশোনার যে পাল্লাটা, সেই পাল্লাটা যেন ভারী হয়। গরম, ভোট এইসব প্রায় আসবে, 5 বছর অন্তর আসবে, কিন্তু তোমার জীবনে তোমার ফ্যামিলিকে চালানোর জন্য একটা চাকরি তোমার খুব প্রয়োজন। তো সেক্ষেত্রে সেটাকে তোমাকে যতটা সম্ভব নিজেকে পুশ করে মেনটেন করতে হবে। তোমাদের অনেকের ডিমান্ড ছিল যে স্যার আপনি যে রেলের সায়েন্সের এমসি গুলো করাচ্ছেন, সেখানে আরআরসি গ্রুপ ডি তে যেগুলো এসেছে সেগুলো করান। তাই আজকে আরআরসি গ্রুপ ডি তে যে কঠিন সায়েন্সের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। গুরুত্বপূর্ণ একটা এক্সপ্লেনেশন ক্লাস। ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝখানে শেয়ার করবে। তোমরা বিগত দিনগুলিতে যেভাবে আমার পাশে থেকেছো, ছোট্ট একটা চ্যানেলে সোমনাথ স্যারের পাশে থেকেছো, তার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই আমার তরফ থেকে। তো তোমাদের প্রত্যেককে আমি একবার ক্যালেন্ডারটা মনে করিয়ে দিতে চাই। তার কারণ অনেকেই হয়তো ভুলে গিয়ে পড়াশোনা বন্ধ করে দিয়েছো বা অপেক্ষা করছো যে কখন ভ্যাকেন্সি বেরোবে, তখন আমি প্রস্তুতি নেব। তো সেক্ষেত্রে আমি তোমাদের একটু মনে করিয়ে দিতে চাই যে দেখো, আমাদের এএলপি অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং এএলপি অ্যাপ্লিকেশন ওভার হয়ে গেছে। টেকনিশিয়ানের অ্যাপ্লিকেশন ওভার হয়ে গেছে। বলা হয়েছিল যে এপ্রিল এবং জুন মাসের মধ্যে সেটা হবে। এপ্রিল এবং জুন মাসের মধ্যে অলরেডি কমপ্লিটেড। জুলাই সেপ্টেম্বরে কোন কোন ভ্যাকেন্সি গুলো আছে? নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ, গ্র্যাজুয়েট লেভেল, অর্থাৎ লেভেল 4, 5, 6, দ্যাট মিনস ট্রেন ম্যানেজার, গুডস অ্যান্ড গার্ডস, তারপর তোমার হচ্ছে স্টেশন মাস্টার, এগুলো আসছে। লেভেল 4 কমার্শিয়াল ক্লার্ক কাম টাইপিস্ট, এগুলো আসছে। নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্রাজুয়েট। এবার দেখো, আগের বারে এনটিপিসি তে গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট একসাথে ছিল, এবার এনটিপিসি কে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। আশা করি এই দুটোর আলাদা আলাদা সিবিটি 1 হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার প্যারামেডিক্যাল ক্যাটাগরি অক্টোবর ডিসেম্বর মাসে লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডি। তার মানে বুঝতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে এই বছরটা। যারা রেলওয়ে অ্যাসপিরেন্ট রয়েছে, যারা মনে করো যে জয়েনিং এই আমরা 40-50 হাজার টাকা ইনকাম করতে পারবো, একটা সিকিউর লাইফ পাবো, অনেক ফেসিলিটিস পাবো, তারা এই জায়গাটা করতে পারো। তো আচ্ছা, একটা কথা বলে দিই, এই ব্যাচটা কিন্তু আমার ক্লোজ হয়ে গেছে। যারা ফোন করছো আমাকে যে স্যার সায়েন্সের ব্যাচে ভর্তি হব, সায়েন্সের ব্যাচের অ্যাডমিশন আমি ক্লোজ করে দিয়েছি, আর কাউকে ভর্তি নেব না। এই ব্যাচটা অ্যাডমিশন ওপেন রয়েছে, তবে এপ্রিল মাসের পর এই ব্যাচটা অ্যাডমিশনও ক্লোজ করে দেবো, কারণ বিগত কয়েকদিনে প্রচুর অ্যাডমিশন হয়েছে। তো সেক্ষেত্রে আমি অ্যাডমিশন ক্লোজ করে দেবো। ঠিক আছে, তোমরা ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। যারা অ্যাডমিশন নেবে অবশ্যই মের 2 তারিখের মধ্যে ফোন করে অ্যাডমিশন নেবে। আচ্ছা, আমাদের এইটা তো আমি তোমাদের বলেই দিয়েছি যেরকম হওয়ার কথা। সিবিটি যেরকম আমি সাজাচ্ছিলাম, শুধু গ্রুপ ডিটাকে আমি রিভার্স করে নিয়েছি, গ্রুপ ডিটা করাবো। আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে 16 সেপ্টেম্বরের শিফট 3 তে আসা। দেখো, আমার কাছে যেভাবে কোশ্চেন গুলো অ্যাভেলেবল রয়েছে আমি সেইগুলো অনুযায়ী করাচ্ছি। তোমাদের পরীক্ষা আরম্ভ হয়েছে বোধহয় তারও আগে, আগস্ট আরম্ভ হয়েছে। তো আমি অসুবিধা নেই, আমি শিফট গুলোকে টোটাল 99টাই ক্লাস পাবে তোমরা, 99টাই ক্লাস পাবে, এবং প্রত্যেকটা ভিডিওতে একটা করে শিফট আলোচনা করব। তার কারণটা হচ্ছে আমি যেখানে দেখলাম তোমাদের যে গ্রুপ ডি তে যে সায়েন্সের প্রশ্নগুলো এসেছে সেগুলো এএলপির মতো ওরকম সোজা প্রশ্ন না। ঠিক আছে, সেটা একটু অনেকটা টাফ, তো সেটা বোঝাতে গেলে একটু সময় লাগবে। তো সেক্ষেত্রে আমি ভিডিওটাকে বিরাট একটা ভিডিওতে বিরাট বড় একটা লেন্থ হয়ে যাবে। তো সেই জন্য আমি একটা করে ক্লাসে একটা করে কিন্তু আলোচনা করবো। আজকে আলোচনা করবো 16 সেপ্টেম্বর শিফট 3, প্রত্যেকটা শিফট আলোচনা করব, কোনো চাপ নেই। ভিডিওটিকে দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে এবং নিজের মতামত জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমাদের চলে এসেছে প্রথম প্রশ্ন। কি বলছে দেখো, প্রথম প্রশ্ন বলছে মেন্ডেলিফের পর্যায় সারণীর যে সীমাবদ্ধতা। অর্থাৎ মেন্ডেলিফের পর্যায় সারণী, তোমাদের আমি বিগত সায়েন্স ক্লাসগুলো যখন করছিলাম তখন বলছিলাম যে মেন্ডেলিফের পর্যায় সারণী ক্লাসটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। অর্থাৎ মেন্ডেলিফের যে পর্যায় সারণী সেই ক্লাসটা কিন্তু তোমাদের করতে হবে। তো মেন্ডেলিফের পর্যায় সারণী ক্লাসটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে দেখো কি কি কোন জায়গা থেকে অপশন গুলো এসেছে। মেন্ডেলিফের পর্যায় সারণীতে রয়েছে উলম্ব কলামগুলিকে শ্রেণী বলা হয় এবং আনুভূমিক সারিগুলিকে পর্যায় বলা হয়। তো এটা কি করে হলো, এটা সীমাবদ্ধতা কি করে হয়? এটা তো কোনো সীমাবদ্ধতা নয়। নেক্সট অপশন, মেন্ডেলিভ হাইড্রোজেন এবং অক্সিজেন নির্বাচন করেছিলেন কারণ তারা খুব বিক্রিয়াশীল এবং বেশিরভাগের উপাদানের সাথে গঠিত যৌগ। এটা কোনো সীমাবদ্ধতা নয়। নেক্সট, পর্যায় সারণীতে হাইড্রোজেন কোনো নির্দিষ্ট অবস্থান দেওয়া যাবে না। তারপর একটা নোবেল গ্যাসগুলিকে বিদ্যমান ক্রমকে না ঘাটিয়ে একটি নতুন শ্রেণীতে স্থাপন করা যেতে পারে। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, এইটা হয়ে যাবে সঠিক উত্তরটা। হাইড্রোজেনকে আমরা দুষ্ট মৌল বলে থাকি। অর্থাৎ মেন্ডেলিভ দুটো সীমাবদ্ধতা আছে। প্রধান সীমাবদ্ধতা হচ্ছে হাইড্রোজেন, মানে কি বলবো, যে হাইড্রোজেনকে নির্দিষ্ট জায়গা দেওয়া যায়নি, হাইড্রোজেনকে নির্দিষ্ট কোনো জায়গায় অ্যারেঞ্জ করা যায়নি, এটা প্রধান সীমাবদ্ধতা। আর দ্বিতীয় সীমাবদ্ধতা হচ্ছে আইসোটোপের অবস্থান, অর্থাৎ একটা কলামে অনেকগুলো আইসোটোপকে রাখা হয়ে গেছিল, সেটা হচ্ছে
দ্বিতীয় হচ্ছে সীমাবদ্ধতা। অর্থাৎ এই দুটো সীমাবদ্ধতা তোমাদের মনে রাখতে হয়। তাহলে পর্যায় সারণী তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের কোন চ্যাপ্টার থেকে পড়তে হচ্ছে সেটা তোমাদের উল্লেখ করে যাচ্ছি, ঠিক আছে? তো পর্যায় সারণীটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ডোবেরিনা থেকেও প্রশ্ন এসেছে, নিউল্যান্ড থেকেও প্রশ্ন এসেছে, মেন্ডেলিভ থেকেও প্রশ্ন আসলো, ঠিক আছে? আচ্ছা, মেন্ডেলিভের সম্পর্কে একটু বলে দিই। মেন্ডেলিভের যে পর্যায় সারণী সেটা কিসের উপর ভিত্তি করে গঠিত? না পরমাণুর ওজন বা পারমাণবিক ওজন, বা আমরা বলতে পারি অ্যাটমিক ওয়েটের উপর ভিত্তি করে এই যে মেন্ডেলিভের পর্যায় সারণী এটা গঠিত। এবং আমি যদি বলি যে মোজলের পর্যায় সারণী, অর্থাৎ যেটাকে আমরা বলি আধুনিক পর্যায় সারণী, সেই আধুনিক পর্যায় সারণী কিসের উপর ভিত্তি করে গঠিত? একমাত্র যেটা পর্যায় সারণী এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা, সেই অ্যাটমিক নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু গঠিত মোজলের যে আধুনিক পর্যায় সারণী, যেখানে 18টা গ্রুপ রয়েছে, 7টি পর্যায় রয়েছে, সেটা গঠিত। বাকি ডোবেরিনা, নিউল্যান্ড, মেন্ডেলিভ প্রত্যেকের যে পর্যায় সারণীগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাটমিক ওয়েটের উপর ভিত্তি করে গঠিত হয়েছে। ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট, প্লাস্টার অফ প্যারিস, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় এলে এগুলো যদি না বুঝে পড়ো তাহলে কিন্তু পারবে না, কি বলেছে কিছুই বুঝতে পারবে না। আমি দেখো কত সুন্দর তোমাদের কাছে এক্সপ্লেন করে দিচ্ছি। প্রথমত মনে রাখতে হবে যে প্লাস্টার অফ প্যারিসটা কি। প্লাস্টার অফ প্যারিসটা হচ্ছে CaSO4 এর সঙ্গে যখন হাফ অণু জল থাকবে। অনেক বইতে কিন্তু এটা ভুল দেওয়া থাকে। আমি তোমাদের এর আগেও যে একটা ক্লাস করেছিলাম ধাতু ধাতু, সেখানে দেখবে প্লাস্টার অফ প্যারিসের সংকেতটাকে সঠিকভাবে বলেছিলাম। তো এখানে দেখো অপশন গুলো কি কি। অপশন এ বলছে CaSO4 এর দুটি সূত্র একক জলের দুটি অণু ভাগ করে নেয়, ঠিক আছে? অর্থাৎ দুটি সূত্র একক জলের দুটি অণু ভাগ, মানে 2 বলতে চাইছি যে 2CaSO4 2H2 এটা CaSO4 এর দুটি সূত্র একক জলের একটি অণুতে ভাগ করে নেয়, অর্থাৎ 2CaSO4 1H2 এটা বলতে চাইছি, ঠিক আছে? বোঝা গেল? 2CaSO4, আচ্ছা এটা একটু ভুল লিখলাম আমি, 2CaSO4 H2 এইটার মানে হচ্ছে এটা। অর্থাৎ দুটো CaSO4 এর দুটি সূত্র মানে কি দুটি মোল আর কি, দুটি মোল একক জলের একটি অণু ভাগ করে নেয়, বুঝতে পারলেন? মানে 2CaSO4 H2O। CaSO4 এর একটি সূত্র একটি জলের অণু, অর্থাৎ CaSO4 H2O এইটা বলতে চাইছে। CaSO4 এর দুটি সূত্র একক জলের অর্ধেক অণু ভাগ করে নেয়, অর্থাৎ 2CaSO4 হাফ H2O। এবার এই চারটে অপশনকে যদি আমি কম্পেয়ার করি, ভালো করে বুঝে নাও, এই চারটে অপশনকে যদি আমি কম্পেয়ার করি তাহলে আমি কি দেখতে পাবো? তাহলে আমি দেখতে পাবো যে আমার মনে হবে প্রাথমিকভাবে যে হয়তো এই অপশনটা আমার কাছে সঠিক হতে পারে। 2CaSO4 হাফ H2O কিন্তু বাবা না। প্লাস্টার অফ প্যারিসের সংকেতটা কি? প্লাস্টার অফ প্যারিসের সংকেত হচ্ছে CaSO4 হাফ H2O, অর্থাৎ এই যে CaSO4 এর এক অণুর সঙ্গে হাফ অণু জল থাকবে। কিন্তু তোমার 4th নম্বর যে অপশনটা সেখানে কি বলেছে? CaSO4 এর দুটি সূত্রের সঙ্গে হাফ অণু জল, মানে দুটোর সঙ্গে হাফ অণু জল। কিন্তু এখানে তো আমি দেখেছি যে একটার সঙ্গে হাফ অণু জল, কিন্তু এরকম তো কোনো অপশন নেই। কিন্তু দেখো তুমি যদি অপশন বিটা দেখো, CaSO4 এর দুটি সূত্র একক জলের একটি অণু ভাগ করে নেয়, অর্থাৎ আমি যদি এটাকে 2 দিয়ে গুণ করি পুরোটাকে তাহলে কি হবে দেখো, 2CaSO4 ইন্টু এটা 2 কেটে যাবে, তাহলে কি হয়ে যাবে 1H2। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কি 1CaSO4 হাফ H2O মানেই 2CaSO4 1H2O। দেখো এইটাকে এইভাবে কিন্তু তোমাদের সামনে রিপ্রেজেন্ট করেছে, অর্থাৎ অপশন বি হয়ে যাবে তোমাদের কাছে সঠিক উত্তর। বোঝা গেছে? দেখো কিছু কিছু বাংলা প্রশ্নগুলো আছে না একটু খটমট টাইপের, যেগুলো রেল দিয়েছে, আমি তোমাদের তার সাথে সাথে ইংলিশ টার্ম গুলো বলে দেবো, ঠিক আছে? ইংলিশ জিনিসগুলো বলে দেবো, তো সেগুলো বলে দেবো। আচ্ছা, অনেকে আমাকে A4 শিটে জিনিসগুলো সাজিয়ে দিতে বলেছে, তার জন্য একটু সময় লাগবে। আমাদের টিম কাজ করছে, পুরো 99 শিফটে তোমাদের অনলাইনের হিসেবে পাবে, কিন্তু ওখানে অপশন থাকবে না, কারণ অপশন থাকতে গেলে আরো প্রচুর টাইপ করতে হবে। অনলাইনের হিসেবে প্রত্যেকটা NTPC যা কিছু হবে সব চ্যাপ্টার ওয়াইজ করা থাকবে, টিম কাজ করছে, পেয়ে যাবে, ঠিক আছে? এটা বোঝা গেছে কি করে হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা বলে থাকি, এই যে CaSO4 যদি আমরা 2H2O করি তাহলে কি হয়? CaSO4 যদি 2H2O করি তাহলে দেখো জিপসাম হয়, এটাকে আমরা বলবো জিপসাম। অর্থাৎ জিপসাম থেকে যখন আমরা জল নিয়ে নেব তখন কি পাবো? জিপসাম থেকে জল নিয়ে নিলে আমরা কি পাবো? প্লাস্টার অফ প্যারিস পাবো। তাহলে পরীক্ষায় এটা প্রশ্ন আসতে পারে যদি জিপসামকে তাপ দেওয়া হয় তাহলে কি পাবো? দেখো জিপসামকে তাপ দিলে কি হবে? জলটা চলে যাবে, তাহলে জিপসামকে যদি তাপ দেওয়া হয় তাহলে দেড় অণু জল ওখান থেকে চলে যাবে,
কি হাফ অণু জল পড়ে থাকবে, তাহলে আমরা কি পাবো? প্লাস্টার অফ প্যারিস পাবো। আবার প্লাস্টার অফ প্যারিস যদি জল যোগ করি তাহলে কি পাবো? জিপসাম পাবো। জিপসাম থেকে যদি জল নিয়ে নিই তাহলে কি পাবো? প্লাস্টার অফ প্যারিস পাবো। এটা কিন্তু অন্যান্য শিফটে তোমাদের এসেছে যে জিপসামে যদি আমরা তাপ দিই তাহলে কি পাবো, আর প্লাস্টার অফ প্যারিসে জল যোগ করলে কি পাবো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, এটা খুব সহজ প্রশ্ন, বলছে ভার্মি কম্পোস্ট যেটা করা হয় সেখানে কাকে ব্যবহার করা হয়? গোল কৃমি, ফিতা কৃমি, চ্যাপ্টা কৃমি নাকি কেঁচো? দেখো এইগুলো তো কৃমি কোথায় থাকে? কৃমি হচ্ছে কি? কৃমি হচ্ছে পরজীবী, অর্থাৎ এগুলো আমাদের পেটে থাকে। কৃমি সবাই না, কিছু কিছু কৃমি পেটে থাকে, প্ল্যাটিহেলমিনথিস, অ্যাস্কেলমিনথিস, ঠিক আছে? তো এরা কিন্তু পরজীবী। কিন্তু ভার্মি কম্পোস্ট মানে কি? ভার্মি কম্পোস্ট মানে যেগুলো চাষের জন্য যেগুলো কম্পোস্ট করা হয়, ভার্মি কম্পোস্ট, সেখানে কাকে বলা হয়, কাকে রাখা হয়? দ্যাট ইজ কেঁচোকে। কেঁচো সম্পর্কে একটা ইনফরমেশন দিয়ে দিই। কেঁচো কোন পর্বের প্রাণী? কেঁচো হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণী, অর্থাৎ অঙ্গুরিমাল পর্বের প্রাণী। এবং এই কেঁচোর যে ব্লাডটা কিন্তু লাল রঙের হয়, অর্থাৎ কেঁচোর ব্লাডে কিন্তু হিমোগ্লোবিন থাকে। এটা পরীক্ষায় প্রশ্ন আসে যে কেঁচোর ব্লাডে কিন্তু কি থাকে? কেঁচোর ব্লাডে কিন্তু হিমোগ্লোবিন থাকে, ঠিক আছে? এবং কেঁচোর যে সংবহন তন্ত্রটা সেটা কিন্তু বদ্ধ সংবহন তন্ত্র আমরা দেখতে পাই, মুক্ত সংবহন তন্ত্র কিন্তু আমরা দেখতে পাই না। বদ্ধ সংবহন তন্ত্র আমরা কিন্তু দেখতে পাই। তো এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে, এগুলো কিন্তু অন্যান্য শিফটে তোমরা দেখতে পাবে। এবং কেঁচোর যে ব্লাডটা সেটা হিমোগ্লোবিন থাকে। যেমন চিংড়ির ব্লাডে কি থাকে? চিংড়ির ব্লাডে থাকে কি? হিমোসায়ানিন, সবুজ, যেটা সবুজ রঞ্জক হয়, কি বলা হয়? হিমোসায়ানিন, ঠিক আছে? নেক্সট। আচ্ছা, এখানে আমি ইংলিশ কোশ্চেনটা ইচ্ছে করে ঢুকিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত কোনটির দ্বারা গাজন প্রক্রিয়া সঞ্চালিত হয়? দেখো গাজন, অ্যাকচুয়ালি গাজনটাকে বাংলায় বলে এটাকে সন্ধান বলা হয়, ঠিক আছে? অনেক সময় রেলে আমরা এরকম দেখি, প্রশ্ন এরকম দেয়। তো ফার্মেন্টেশন, অর্থাৎ এদের মধ্যে কাকে দিয়ে ফার্মেন্টেশন হয়? ফার্মেন্টেশন বিষয়টা কি দেখো, ফার্মেন্টেশন মানে হচ্ছে যেটাকে আমরা অনেক সময় কি বলি? সন্ধান। অর্থাৎ সন্ধান কখন হবে না? সন্ধান হবে অক্সিজেনের উপস্থিতিতে নাকি অনুপস্থিতিতে? বলো প্রত্যেকে। অক্সিজেনের অনুপস্থিতিতে, এটাও প্রশ্ন আছে। তাহলে সন্ধানটা হয় অক্সিজেনের অনুপস্থিতিতে, অর্থাৎ অবাধ শ্বসন, যাকে আমরা আরেক নাম বলবো অবাধ শ্বসন। অর্থাৎ অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসনটা হয় তাকে আমরা বলছি অবাধ শ্বসন। প্যারামেসিয়াম হবে না, ইউগ্লিনা হবে না, আমিবা হবে না, ইস্টের দেহে হবে। অর্থাৎ এই ইস্টের দেহে মানে ইস্ট কি করবে? ইস্ট এই ফার্মেন্টেশনটা হবে। এবং ইস্ট কাকে ফার্মেন্টেশন করে না? অ্যালকোহলকে, গ্লুকোজ থেকে অ্যালকোহলে পরিণত করে। এটা খুব পরীক্ষায় প্রশ্ন আসে। এই যে গ্লুকোজ থেকে তোমরা যে অ্যালকোহল হয়, এই অ্যালকোহলের ক্ষেত্রে আমরা কাকে ব্যবহার করে থাকি? সেক্ষেত্রে আমরা ইস্টকে ব্যবহার করে থাকি। এটা প্রসেসটা কি? এটা হচ্ছে ফার্মেন্টেশন প্রসেস। এবং এই ফার্মেন্টেশন প্রসেসের ক্ষেত্রে কিন্তু অক্সিজেনটাকে নেওয়া হয় না, অর্থাৎ এটা অক্সিজেন ছাড়াই ঘটে থাকে, তাই এটাকে আমরা সন্ধান প্রক্রিয়াও বলতে পারি, ঠিক আছে? নেক্সট, নিম্নলিখিত কোন কলা মানবদেহের কলা মেরামতে সাহায্য করে? তো দেখো কলাকে মেরামত করতে সাহায্য করবে, কলার যদি কোথাও ক্ষয় হয় সেটাকে মেরামত করতে সাহায্য করবে কোনটা? অপশন এ বলছে টেন্ডন, অপশন বি হচ্ছে লিগামেন্ট, অপশন সি হচ্ছে অ্যারিওলার, নাকি অপশন ডি কার্টিলেজ। আচ্ছা, প্রত্যেকটা সম্পর্কে যদি ইনফরমেশন তোমরা না জানো তাহলে এটা পারবে না। টেন্ডন কি করে? টেন্ডন দেখো, আমাদের যে মাসেল রয়েছে, আমাদের তো মাসেল মুভমেন্ট করছে না, আমাদের মুভমেন্ট কে করছে? মুভমেন্ট করছে বোন। এবং মাসেল এবং বোনের মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকতে হবে, অর্থাৎ দুটোর মধ্যে একটা অ্যাটাচমেন্ট থাকতে হবে। অর্থাৎ এই টেন্ডন কি করে? টেন্ডন করে কি, মাসেল যেটা রয়েছে না, এই মাসেলের সঙ্গে কি করে না বোনটাকে অ্যাটাচ করে। তাহলে মাসেলের সঙ্গে বোন অ্যাটাচ করে কে? টেন্ডন। লিগামেন্ট কি করে? দেখো আমাদের যে হাঁটু বা আমাদের যে দেখো কনুই, এই যে দুটো দেখো এখানে, এই যে যেখান থেকে আমরা হাত ভাঁজ করতে পারছি, প্রত্যেকটা জায়গায় লিগামেন্ট রয়েছে। লিগামেন্ট কি করে না দুটো বোনের সঙ্গে কানেক্ট করে, অর্থাৎ একটা বোনের সঙ্গে আর একটা বোনের কি করবে? কানেকশন করবে। কার্টিলেজ কি করবে? দেখো বোনের, এই ধরো একটা বোন আছে আর এই একটা বোন আছে, দেখো ভালো করে বুঝে নাও, এই দুটো বোনের ওপরে এখানে কার্টিলেজ থাকবে। কেন? যাতে শক অ্যাবজর্ব করতে পারে। তুমি মনে করো উপর থেকে ঝাঁপ দিলে, তাহলে তোমার হাঁটু ভেঙে ঢুকে যাবে, একটার মধ্যে আর একটা ভেঙে ঢুকে যাবে, অর্থাৎ শক অ্যাবজর্ব করতে সাহায্য করে কার্টিলেজ। এছাড়া আমাদের কান, নাক, এই সমস্ত জায়গাতেও কিন্তু কার্টিলেজ থাকে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অ্যারিওলার টিস্যু। এই অ্যারিওলার টিস্যু কিন্তু কি করে না মানবদের যে কলা, সেই কলা মেরামত করতে সাহায্য করে। তোমাদের ছবিতে একটু আমি দেখাতে চাইবো, দেখো এটা আমাদের বোন, এই জায়গাটা লিগামেন্ট, দেখতে পাচ্ছ এই জায়গাটা লিগামেন্ট। দেখো এই যে দুটো বোন, এই দুটো বোনকে কি করছে? কানেক্ট করছে এই যে লিগামেন্ট, ঠিক আছে? এবার টেন্ডন কি করছে? দেখো এই যে টেন্ডন কি করছে? এই পেশিটার সঙ্গে বোনের কিন্তু কানেক্ট করছে। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে কার্টিলেজ। ক্লিয়ার প্রত্যেকের? এই যে এখানেও কার্টিলেজ দেখানো হয়েছে, ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট, বেশিরভাগ সাধারণ দৃশ্যমান আলোর সাথে বেশিরভাগ সাধারণ গ্যাস দৃশ্যমান আলোর সাথে বিচ্ছুরণ দেখায় না, কারণ
দৃশ্যমান আলোর বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গের প্রচার বেগ হলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখো, এখানে বাংলাটা একটু খটোমটো হচ্ছে। ব্যাপারটা হচ্ছে বিভিন্ন সাধারণ গ্যাসে যখন আলো যাচ্ছে, একটা ভালো করে বোঝ, বিভিন্ন সাধারণ গ্যাসে যখন আলো যাচ্ছে তখন আলোর বিচ্ছুরণ কেন হচ্ছে না? কারণ আলোর যে তরঙ্গের বেগটা কিরকম, দেখো ভালো করে বোঝো। কারণ দৃশ্যমান আলোর বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গের বেগটা কিরকম? অবশ্যই সি এর মতো। সি মানে কি? শূন্যস্থানে আলোর বেগের মতো। কেন না? দেখো আলোর বিচ্ছুরণ কেন হয়? আলোর বিচ্ছুরণ, একটা প্রিজমে যখন আলো দেওয়া হয় আলোর বিচ্ছুরণ কেন হয় না? কারণটা হচ্ছে ওখানে বিভিন্ন যে আলোর, অর্থাৎ বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বিভিন্ন রকম গতিবেগ হয়। তো সেক্ষেত্রে যেহেতু গতিবেগ গুলো আলাদা, বিভিন্ন রকম ওরা অ্যাঙ্গেলে বেরোয়, তো সেক্ষেত্রে আমরা লাল থেকে একদম বেগুনি বেনিয়া সহ কলা যে কালারটা, সেটা আমরা দেখতে পাই। কিন্তু এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে যেহেতু দৃশ্যমান আলোর বেশিরভাগ সাধারণ গ্যাসের ক্ষেত্রে একই রকম বেগ থাকছে, অর্থাৎ সি এর মতো বেগ থাকছে, তাই ওরা কিন্তু কোন রকম বিচ্ছুরণ বা আলাদা আলো দেখাবে না। ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের? যার যে প্রশ্নটা ডাউট থাকবে কমেন্ট বক্স প্রত্যেকের জন্য খোলা, আমি প্রত্যেককে ধরে ধরে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, যাতে তোমরা সায়েন্সে আমার টার্গেট প্রত্যেককে আমার ক্লাস যারা নিয়মিত করবে 100% পাবো। আগের বার আমি ইউটিউবে ছিলাম না, বহু ছাত্রছাত্রী আমার কাছ থেকে প্রিপেয়ার হয়েছে, এইবার আমি ইউটিউবে এসেছি, ইউটিউবেও আমার ক্লাস থেকে তোমরা উপকৃত হতে পারবে। বাংলায় সেরা ক্লাস পেতে চাইলে আমাদের যে পেড ব্যাচ রয়েছে, সায়েন্সের ব্যাচ কিন্তু ভাই ক্লোজ হয়ে গেছে, আগে থেকেই বলে দিচ্ছি। এছাড়া যে পেড ব্যাচটা রয়েছে সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো কম্বাইন্ড ব্যাচে। নেক্সট, একটি কুণ্ডলিতে আবেশিত বিদ্যুৎ, অর্থাৎ একটা কুণ্ডলিতে একটা বিদ্যুৎ রয়েছে, সরি, একটা কুণ্ডলিতে একটা বিদ্যুৎ রয়েছে, সেখানে কি করা আছে দেখো, সেখানে একটা চুম্বককে এরকম ভাবে রাখা হচ্ছে, চুম্বকের প্রবাহের পরিবর্তনের সাথে সাথে সংযোগকারী ঘটনা, অর্থাৎ আবেশিত বিদ্যুৎ তার সঙ্গে চুম্বক, সেটাকে কি বলা হয়? অবশ্যই বলা হয় ম্যাগনেটিক ইন্ডাকশন। তড়িৎ ক্ষেত্রের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চৌম্বকের যে প্রবাহের পরিবর্তন বা তড়িতের যে উৎপত্তি চৌম্বক প্রবাহের পরিবর্তনের সাথে সাথে, দ্যাট ইজ তাকে আমরা বলে থাকি তড়িৎ চুম্বকীয় আবেশক বা ম্যাগনেটিক ইন্ডাকশন বলে থাকি। বোঝা গেল? তড়িৎ চুম্বকীয় আবেশক বলা হয় বা ম্যাগনেটিক ইন্ডাকশন বলা হয়। আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি পড়াতে পড়াতে একটু চা খাচ্ছি, কারণ আমার গলা প্রচন্ড ব্যথা, প্রচন্ড ঠান্ডা লেগেছে, তারপরেও মাথা ব্যথায় উঠতে পারছি না। তারপরেও তোমাদের যেহেতু বলেছি যে আজকে ক্লাসটা করাবো, প্রচন্ড জ্বরে শুয়েছিলাম, তারপর একটা প্যারাসিটামল খেয়ে উঠে তোমাদের ক্লাস করাতে বসেছি। তাই ভালো লাগলে একটা লাইক করতে পারো, আমি চা খেতে খেতে ক্লাস করাচ্ছি এত গরমের মধ্যেও। চলো নেক্সট, দেখতে পাচ্ছ এটা, এইখানে গ্যালভানোমিটার লাগানো রয়েছে, এখানে কয়েল রয়েছে, এখানে ম্যাগনেট রয়েছে, এটা হচ্ছে ইন্ডাকশন তৈরি হয়, অর্থাৎ একটা আবেশ তৈরি হয়। তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু গ্রুপ ডি তে এই ম্যাগনেটিজম থেকে অনেক কনসেপচুয়াল প্রশ্ন এসেছে। এই ম্যাগনেটিজমটা তোমরা যথেষ্ট ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, একদম ফ্লেমিংস ল থেকে ফ্যারাডেস ল, সেখান থেকে অ্যাম্পিয়ার্স ল, প্রত্যেকটা জায়গায় তোমরা যদি খুঁটিয়ে খুঁটিয়ে না পড়ো এগুলো কিচ্ছু বুঝতে পারবে না। এমসিকিউ তে যতটা বোঝানোর দরকার আমি বোঝাচ্ছি, যতটা এক্সপ্লেন করার এক্সপ্লেন করছি, স্পেশাল ক্লাসও কিছু কিছু নিয়ে আসবো, সেখানে আরো ভালো করে বোঝাবো। নেক্সট, কি বলেছে? নিচের কোন রাসায়নিকটি সিমেন্ট তৈরিতে ব্যবহার করা হয়? সিমেন্ট তৈরিতে ব্যবহার করা হয়, সিমেন্ট তৈরি করতে ব্যবহার করা হয়। কি হবে দেখো, Al2O3, Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, কপার অক্সাইড নাকি ক্যালসিয়াম অক্সাইড? আচ্ছা, অ্যালুমিনিয়াম অক্সাইডটা কি? অ্যালুমিনিয়াম অক্সাইডটা হচ্ছে একটা অ্যাম্ফোটেরিক অক্সাইড, আমি তোমাদের আগের দিন বলেছিলাম এটা একটা অ্যাম্ফোটেরিক অক্সাইড, তাই তো। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়া যাকে বলা হয়েছে। কপার অক্সাইড তো বাদই দাও। ক্যালসিয়াম অক্সাইডটা কি? ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে যেটাকে আমরা বলি কুইক লাইম, কুইক লাইম চুন, অর্থাৎ কি হবে, সিমেন্ট তৈরিতে কিন্তু এই কুইক লাইমটাই ব্যবহার করা হয়। এছাড়াও আরো অনেক কিছু ব্যবহার করা হয়, কোনগুলো সেগুলো তোমরা একটু দেখে নাও, কোনগুলো তোমরা সেগুলো একটু দেখে নাও, ঠিক আছে। লাইম যেটা বললাম আমি, সেটা সব থেকে বেশি পরিমাণ, তারপর সিলিকা, অ্যালুমিনিয়াম। দেখো এই যে, দেখো একটা ব্যাপার দেখো, এই যে অ্যালুমিনিয়ামটাও কিন্তু ব্যবহার করা হয়, আবার ম্যাগনেসিয়াম অক্সাইডও ব্যবহার করা হয়, কিন্তু কেন আমি এখানে ক্যালসিয়াম অক্সাইড নেব? এই যে বাবা ধন 61.5%, আমি ইচ্ছে করে এই ছকটা তোমাদের দিলাম কেন, যাতে তোমরা বুঝতে পারো, কারণ অনেক জায়গায় দেখবে হয়তো অ্যালুমিনিয়াম লেখা আছে, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমাদের মনে হবে যে স্যার এই অ্যালুমিনিয়াম অক্সাইডটাও তো কি লাগবে সিমেন্ট তৈরি, তো সেক্ষেত্রে আমি সেটা বলবো যে ক্যালসিয়াম অক্সাইডটাও এখানে কিন্তু সঠিক উত্তর হবে, কারণ ক্যালসিয়াম অক্সাইডটা হচ্ছে 61.5% কিন্তু ক্যালসিয়াম অক্সাইডটা লাগে। ওকে,
তো এইখানে যখনই তোমাদের এরকম প্রশ্ন থাকবে না, তখন কনস্টিটিউয়েন্ট গুলোকে বিচার করবে বা কনস্টিটিউয়েন্ট গুলো দেখবে যার পরিমাণ বা এভারেজ কম্পোজিশনটা বেশি থাকবে তাকেই তোমরা উত্তর হিসেবে কনসিডার করবে। নিচের কোনটি পতঙ্গভুক উদ্ভিদ? লাইকেন, পিচার, কাশকুটা, মাশরুম। এগুলো প্রত্যেকটা সম্পর্কে আমি তোমাদের ইনফরমেশন দিয়েছি। একটা কথা বলছি, যারা থিওরি বাড়িতে পড়ছো না যে কোনো বই থেকে, তারা যদি আমার এক্সপ্লেনেটরি ক্লাসগুলোকে শোনো এবং খাতায় নোট ডাউন করো, 99+ শিফট হবে। এবং আরো যদি এনটিপিসি এর এলপি কে নিয়ে নি, প্রায় তোমাদের 150+ ক্লাস হবে উইথিন সেপ্টেম্বরের মধ্যে, মানে তোমাদের টেকনিশিয়ানের এক্সামের আগে প্রায় তোমাদের মানে 150+ ক্লাস হবে। তাহলে সেখানে বুঝতে পারছো মানে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে তোমরা, পর একই রকম প্রশ্ন হবে। যেমন এখানে লাইকেন কি, লাইকেন দেখো, লাইকেন, পিচার, কাশকুটা নাকি মাশরুম। কাশকুটাকে আগের দিন বলেছিলাম তোমাদের, কাশকুটা উত্তর হবে না যদিও। কাশকুটাটা কি বলতো, যেটাকে আমরা স্বর্ণলতা বলছি। স্বর্ণলতা কি, একটা পরজীবী, প্যারাসাইট। কেন না এটা অন্যান্য গাছের থেকে পুষ্টিরস সংগ্রহ করছে। লাইকেন, লাইকেন হচ্ছে সিম্বায়োটিক রিলেশন বজায় রাখে। সিম্বায়োটিক মানে কি, মানে মিথজীবী, অর্থাৎ কার কার মধ্যে রিলেশন বজায় রাখে না, লাইকেন হচ্ছে আমাদের ফাঙ্গাই এবং অ্যালগি এর মাঝখানে একটা বস্তু, অর্থাৎ ফাঙ্গাই এবং অ্যালগি। অ্যালগি মানে কি শৈবাল, ফাঙ্গাই মানে ছত্রাক, ছত্রাক এবং শৈবালের মাঝখানের বস্তুকে বলা লাইকেন। এবং এই লাইকেনকে কি বলা হয় জানো তো, লাইকেনকে বলা হচ্ছে ডাস্ট ইন্ডিকেটর। কেন না, যেখানে ডাস্ট প্রচুর থাকে সেই সমস্ত জায়গায় কিন্তু লাইকেন জন্মায় না। এই জন্য আগেকার দিনে একটা নির্দিষ্ট জায়গায় যদি লাইকেন খুঁজে না পাওয়া যেত, তখন বোঝা যেত যে প্রচুর পরিমাণ ডাস্ট এখানে রয়েছে, যার ফলে লাইকেন জন্মাচ্ছে। লাইকেন বিভিন্ন গাছে জন্মায়, বিভিন্ন গাছে জন্মায়, গাছকে ওরা কিছুটা পুষ্টি দেয় এবং ওখান থেকেও কিছুটা পুষ্টি নেয়। মাশরুম তো ছত্রাক হয়ে গেল, ছত্রাক তো মৃতজীবী বা স্যাপ্রোফাইট, আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম। তো উত্তরকে পিচার। পিচার প্ল্যান্টটা কি বলতো, পিচার প্ল্যান্টটা হচ্ছে কলসপত্রী। আমি তোমাদের আগেও বলছি, দেখো কিছু কিছু জিনিস আছে যেগুলো রেলওয়ে প্রশ্ন করেছে, তোমাদের বাংলা মানেটা বলবে, বাংলা মানেটা বলে তুড়ি মেরে উত্তর দিতে পারবে, কিন্তু রেলওয়ে তোমাকে বাংলা মানেটাই, মানে বাংলা কোশ্চেনে ইংলিশটাকে ডাইরেক্ট ওখানে ট্রান্সলেট করবে, মানে ইংলিশটাকেই দিয়ে দেবে বাংলাটাই লিখে, শুধু বাংলা হরফে। তো সেক্ষেত্রে তোমাকে ওর মানেটা জানতে হবে। যেমন কাশকুটা মানে স্বর্ণলতা, তোমাকে যদি স্বর্ণলতা বলতো তুমি পেরে যেতে, কিন্তু কাশকুটা পেলেছে তুমি পারবে না। দেখে নাও, এই গাছটা নিশ্চয়ই প্রত্যেকে দেখেছো, এটা হচ্ছে স্বর্ণলতা গাছ। আশা করি প্রত্যেকে পেরেছো, মানে প্রত্যেকে দেখেছো এই গাছটা, গুরুত্বপূর্ণ একটা গাছ। তোমরা যদি বোটানিক্যাল গার্ডেন ঘুরতে যাও তাহলে দেখতে পাবে এখানে। নেক্সট, খুব ভালো প্রশ্ন চলে এসেছি, ম্যাথে ঢুকে যাচ্ছি। রেলওয়ে কিন্তু ইলেকট্রিসিটি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন করেছে। রেলওয়ে কিন্তু ইলেকট্রিসিটি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন করেছে, ঠিক আছে? তো সেই জায়গাটা একটু দেখবে। একটি বর্তনীতে 3টি রোধক আছে, কি কি রোধ না, R1, R2, R3। তাদের যথাক্রমে 5 ওহম, মান কত, 5 ওহম, 10 ওহম, আর একটা হচ্ছে 30 ওহম। এবার তাদেরকে কি করেছে না, 10 ভোল্ট ব্যাটারির সঙ্গে সংযুক্ত রাখা হয়েছে। তার অভ্যন্তরীণ রোধকে আমি নগণ্য ধরছি, তাহলে ভোল্টেজ কত, 10 ভোল্ট। প্রতিটি রোধে একে অপরের সমান্তরাল সমবায় রয়েছে। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বর্তনী মোট রোধ, দেখো যেহেতু বর্তনী মোট রোধ দিয়েছে আর বলেই দিয়েছে যে এটা কিসে রয়েছে, এটা সমান্তরালে রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে এখানে আমার ভিটাকে কোনো প্রয়োজনই নেই। কারণ যে আমাকে যদি এখানে আই চাইতো, অর্থাৎ কারেন্ট চাইতো, সেক্ষেত্রে ভি ইকুয়াল টু আই আর বসাতে হতো। কিন্তু যেহেতু সমান্তরাল সমবায় আছে এবং মোট রোধ জানতে চেয়েছে, তাহলে আমি এখানে কি করব, সিম্পল আমি প্যারালাল রেজিস্ট্যান্সের যে তুল্য রোধ, সেই তুল্য রোধের মানে তুল্য রোধের ফর্মুলাটা ইউজ করব। তুল্য রোধের ফর্মুলা কি বলেছিলাম, 1/Rp অর্থাৎ প্যারালাল সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস হচ্ছে 1/R3। এখানে 3টে রোধ রয়েছে প্যারালালি কানেক্টেড, তাহলে কি হবে 1/5 প্লাস 1/10 প্লাস হচ্ছে 1/30। তাহলে করলে কত হবে, 30, 6, 3 আর 1, 6, 7 আর 9 কে 10, অর্থাৎ 1/Rp ইজ ইকুয়াল টু 10/30, অর্থাৎ 10 3 30। তাহলে আরপি সমান কত হবে, আরপি সমান হয়ে যাবে 3 ওহম। ক্লিয়ার, বোঝা গেছে প্রত্যেকের? 3 ওহম হয়ে যাবে সঠিক উত্তর। যদি তোমাদের এখানে রেজিস্ট্যান্স থাকতো, সিরিজ থাকতো, তখন কি করতে, আরএস ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। ক্লিয়ার? মানুষের কত জোড়া সেক্স ক্রোমোজোম থাকে? এই ক্রোমোজোম এবং বংশগতি এই চ্যাপ্টার থেকে কিন্তু কঠিন প্রশ্ন আসে। দেখো বায়োলজির কিছু কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলো থেকে কঠিন প্রশ্ন হবেই না, সহজ প্রশ্নই হবে। কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো থেকে প্রশ্ন একটু কঠিন আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বংশগতি ক্রোমোজোম। এটা যদিও সহজ প্রশ্ন। ক জোড়া সেক্স ক্রোমোজোম? 1 জোড়া। ভুল করে 2 জোড়া দাগ দেবে না, কারণ কি হয় না, XX
এক জোড়াই থাকে। একটা ফিমেলদের কি থাকবে, ফিমেলদের থাকবে এক্স এক্স, আর মেলদের কি থাকবে, মেলদের থাকবে হচ্ছে এক্স ওয়াই। যখন গ্যামেট গঠন হবে, যখন গ্যামেট গঠন হবে, পুরুষদের গ্যামেট থেকে হয় ওয়াই যাবে, হয় ওয়াই যাবে, আর নতুবা এক্স যাবে, কারণ গ্যামেট গঠনের সময় একটাই যাবে। ঠিক আছে, গ্যামেট গঠনের সময় কিন্তু দুটো ক্রোমোজোম যাবে না। কারণ কি হয়, গ্যামেট যখন গঠন হয় তখন কি হয় না, হ্যাপ্লয়েড হয়ে যায়। এগুলো বুঝতে হবে তোমাদের, হ্যাপ্লয়েড হয়ে যায়। এটা প্রশ্ন আসতে পারে যে গ্যামেটে কটা ক্রোমোজোম থাকে, একটা ফিমেল গ্যামেটে কি পরিমাণ মানে কি প্রকার ক্রোমোজোম থাকতে পারে। ফিমেলকে যদি গ্যামেট যায় তাহলে অবভিয়াসলি এক্স প্রকার থাকবে, কারণ এখানে এক্স এক্স দুটোই রয়েছে, তাহলে যে কোনো একটা থাকবে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে কি হয়, হয় ওয়াই নতুবা এক্স। যখন এটা জাইগোট গঠন করবে, অর্থাৎ দুটো গ্যামেটের যখন মিলন হবে বা নিষেক হবে, তখন কি হবে, তখন যদি এখান থেকে ওয়াই আসে তাহলে এক্স ওয়াই, অথবা যদি এখান থেকে এক্স আসে তাহলে কি হবে এক্স এক্স। আর এক্স এক্স মানে কি হবে, ফিমেল হবে, আর এক্স ওয়াই মানে কি হবে, মেল হবে। ক্লিয়ার? আর অটোজোম কটা, অটোজোম হচ্ছে 22 জোড়া বা 12 পেয়ার বা 44টা। ঠিক আছে, 44টি অটোজোম। আর টোটাল ক্রোমোজোম কটা, তাহলে 44 আর এদিকে দুটো, অর্থাৎ 46 ক্রোমোজোম থাকে, বা আমরা বলতে পারি 23 পেয়ার অফ ক্রোমোজোম। নিম্নলিখিত কোন দ্রবণ আলো ছড়াতে পারে, অর্থাৎ আলো বিচ্ছুরণ করতে পারে, আলো বিচ্ছুরণ করতে পারে? অ্যাসিডিক দ্রবণ, ক্ষারীয় দ্রবণ, তড়িৎ বিশ্লেষক দ্রবণ, কলোয়েডাল দ্রবণ। উত্তর কি হবে, কলোয়েডাল দ্রবণ। এবার তোমাকে একটা জিনিস বুঝতে হবে, আলোর বিচ্ছুরণ করতে পারে মানে কি। আলোর বিচ্ছুরণ করতে পারে মানে ওর মধ্যে নিশ্চয়ই কণা রয়েছে, আর সেই কণাগুলোর দ্বারা কি হচ্ছে, যখন তুমি আলো পাস করছো, ওই যে আলোটা ওই কণাগুলোর দ্বারা কি হচ্ছে, কণাগুলোর দ্বারা আলোটা বিচ্ছুরিত হচ্ছে, যার ফলে তুমি ওখানে আলোটা দেখতে পাচ্ছ। আমি যদি তোমাদের ছবি দেখাই তাহলে দেখো, এই যে সলিউশন, যেখানে ট্রু সলিউশন বলছি, ট্রু সলিউশন মানে কি, যেখানে দ্রাবক এবং দ্রাবক যেখানে মিলে গেছে, কোনো কণা নেই। কিন্তু যেগুলো হচ্ছে হেটেরোজেনিয়াস সলিউশন, অর্থাৎ যেখানে দ্রাবর মধ্যে দ্রাবকগুলো ঘোরাফেরা করছে, যেমন ইমালশন হয়ে গেল, সাসপেনশন হয়ে গেল, অর্থাৎ যেমন মনে করো জল আছে, তুমি ওর মধ্যে কিছুটা তেল ঢেলে নিলে বা অয়েল ঢেলে নিলে, ওয়াটার রয়েছে ওর মধ্যে কিছুটা অয়েল ঢেলে নিলে, তাহলে কি হয়ে যাবে, তাহলে অয়েল বাই ওয়াটার একটা কলয়েড তৈরি হবে, ওটাকে আমরা বলবো কলয়েড। কারণ অয়েল এবং ওয়াটার তো মেশে না, অয়েল এবং ওয়াটার যদি আমি মিশিয়ে ঝাঁকিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, ওখানে কিছু 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 অয়েল ড্রপ দেখতে পাবো, যেটাকে কলয়েড বলছি আমরা। ঠিক আছে, সেখানে কিন্তু আলোটা আমরা ভিজিবল দেখতে পাবো। ক্লিয়ার? বাদ বাকি অ্যাসিডিক, ক্ষারীয় দ্রবণ, তড়িৎ বিশ্লেষক দ্রবণ এগুলো কোনোটাই এখানে হবে না। নেক্সট, এটা খুব ভালো প্রশ্ন, এটা ভয়ঙ্কর প্রশ্ন একটা। আমি তোমাদের বলেছিলাম না, বংশগতিটা বুঝবে, না হলে পারবে না এই সমস্ত প্রশ্নের উত্তর। বলছে মটর গাছের মেন্ডেলের পরীক্ষা অনুসারে লম্বা হওয়াকে খাটো হওয়ার তুলনায় একটি প্রধান বৈশিষ্ট্য বলা হয়। অর্থাৎ মেন্ডেলের এই যে মটর গাছের যে পরীক্ষাটা হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন মটর গাছকে মানে একটা লম্বা এবং একটা বেটে মটর গাছকে নিয়ে সেখানে ক্রস করা হচ্ছে, তখন দেখতে পাচ্ছি যে F1 জনুতে সবকটা লম্বা গাছ আসছে। অর্থাৎ সেই লম্বাটা কেন প্রধান বৈশিষ্ট্য, সেটা অপশন গুলো বলছে। একটি উদ্ভিদ লম্বা ছিল, তার নির্বিশেষে লম্বা হওয়ার জন্য তার মধ্যে একটি জিন বা দুটি জিন ছিল। ঠিক আছে, একটি জিন বা দুটি জিন মানে এটা বোঝাচ্ছি তোমাদের এক্সপ্লেনেশন করার সময়। মটর সহ সমস্ত জীবের মধ্যে লম্বা ব্যক্তিরা খাটো ব্যক্তিদের চেয়ে বেশি সাধারণ। এটা কি করে হবে ভাই, এটা তো হতেই পারে না, সমস্ত জীবের মধ্যে এটা হতে পারে কখনো? তুমি এটা দেখেই অপশন এলিমিনেট করবে। লম্বা হওয়ার জন্য জিনের প্রতীক ছিল টি, আর খাটো হওয়ার জন্য জিনের প্রতীক ছিল টি। এটা কোনো কারণ হলো? আমি যে কোনো প্রতীক নিতে পারি, এটা কোনো কারণ না। লম্বা উদ্ভিদেরা খাটো উদ্ভিদের চেয়ে আকারে বড়, এটাও কোনো কারণ না। তাহলে অপশন হচ্ছে এইটা। এই অপশনটাতে কি বলা হয়েছে সেটাকে বোঝো। বলছে যে একটি উদ্ভিদ লম্বা ছিল, তার নির্বিশেষে লম্বা হওয়ার জন্য তার মধ্যে একটি জিন বা দুটি জিন ছিল। অর্থাৎ লম্বা হতে গেলে একটা অথবা দুটো যে কোনো জিন থাকলেই সেটা লম্বা হওয়া যায়। কি করে স্যার? এক্সপ্লেনেশন দেখো, বোঝো। মনে করো এই যখন মেন্ডেল পরীক্ষা করেন তখন দুটো গাছ সে নিয়েছিল, একটা হচ্ছে খাঁটি লম্বা, একটা হচ্ছে খাঁটি লম্বা, অর্থাৎ যার মানে যার যে জিনটার মধ্যে কি ছিল, টি এবং টি। বড় হাতের গুলো কখন লিখে, যেগুলো প্রকট বৈশিষ্ট্য হয়। প্রকট বৈশিষ্ট্য মানে কি, এর মধ্যে একটা জিন বা অ্যালিল এই একটা থাকলেই তার মধ্যে সেই বৈশিষ্ট্যটাই ফুটে উঠবে, এটাকে বলছি প্রকট বৈশিষ্ট্য। এবার খাঁটি যখন খাঁটি বেটের তার মধ্যে কি ছিল, দুটোই ছোট টি ছিল, খাঁটি বেটে বলেছি। এবার এই দুটোকে যখন আমরা ক্রস করেছিলাম তখন কি পেয়েছিলাম না, প্রত্যেকটা গাছই কিন্তু শঙ্কর লম্বা হয়েছে। ওটা লম্বা বাট তার মধ্যে একটা সুপ্ত জিন ছিল। তার মানে বোঝো যে সুপ্ত জিন থাকলেও সে কিন্তু লম্বাই হচ্ছে। অর্থাৎ লম্বাটা হচ্ছে কি, মটর গাছের একটা প্রকট বৈশিষ্ট্য। অর্থাৎ একটা জিন থাকলেও সেটা লম্বা হচ্ছে। ঠিক আছে, এবং দেখো
ব্যাপারটা কি হচ্ছে, আমি যদি আবার এটা গেল F1 জনুতে, এবার F2 জনু যদি করি, অর্থাৎ যদি চেকার বোর্ডটা আমি এভাবে করি, তাহলে কি আসবে না, মনে করো এখানে আমি দিলাম টি আর টি, টি আর টি, আর এখানেও দিলাম টি আর টি। তাহলে কি হবে দেখো ভালো করে বোঝো, এখানে কি হয়ে যাবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, চেকার বোর্ডটা একটু অন্যরকম করতে হবে। ভালো করে বুঝবে, হ্যাঁ। এখানে দিলাম হচ্ছে টি আর টি মেল, আবার এখানে দিলাম মনে করো ফিমেল। তাহলে যখন ক্রস হবে তখন কি হবে, টিটি হবে। এখানে কি হবে, টিটি হলো, এখানে কি হলো, টিটি হলো, আর এখানে কি হলো, টিটি হলো। দেখো এই যে যদি গাছের প্রকৃতিগুলো আমি লিখি প্রত্যেকটা, এটা কি দেখো দুটো টি, তার মানে কি এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, এটাও কি এটাও লম্বা, কিন্তু যদি জিন টেস্ট করি এটাকে আমরা কি বলতে পারি, শঙ্কর লম্বা, শঙ্কর লম্বা। এটা কি, এটা হচ্ছে বেটে, কেন দুটোই ছোট হাতের টি ঢুকেছে, আর এটাও লম্বা। তার মানে দেখো এখানে প্রকট বৈশিষ্ট্যটা কে, প্রকট বৈশিষ্ট্য লম্বা। কেন না, কারণ এই যে প্রশ্নটা বলা ছিল যে দেখো যার মধ্যে একটি জিন অথবা দুটি জিন, এই যে দুটো জিন অর্থাৎ দুটোই টি মানে দুটোই লম্বা, এটা থাকলেও সে লম্বা হবে। আবার দুটো জিন অর্থাৎ একটা লম্বা একটা বেটে, সেটা থাকলেও সে লম্বা হবে। কিন্তু বেটে কখন হবে, যদি তার মধ্যে দুটোই বেটের জিন থাকে, দুটোই বেটের জিন থাকলে তবেই সে বেটে হবে। কিন্তু একটাও যদি লম্বা হওয়ার জিন ঢুকে যায় তার মধ্যে, তাহলে কিন্তু সে লম্বা হয়ে যাবে, সেটা শঙ্কর লম্বা হতে পারে কি সেটা খাঁটি লম্বা হতে পারে। এই জন্য এখানকার যে ফেনোটাইপের অনুপাত কি ছিল, 3:1, তিনটে লম্বা একটা বেটে, কিন্তু জেনোটাইপ ছিল কি 1:2:1, একটা বিশুদ্ধ লম্বা, দুটো শঙ্কর লম্বা, একটা হচ্ছে বিশুদ্ধ বেটে। ঠিক আছে, এইগুলো তোমাদের কিন্তু মনে রাখতে, এটা কি ওয়ান হাইব্রিড ক্রস, অর্থাৎ একটা বৈশিষ্ট্যের ক্রস ছিল, মানে দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্য। ডি হাইব্রিড ক্রস মানে একটার মধ্যে দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকবে, সেটা নিয়েও প্রশ্ন আসবে। এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট, ভালো করে জানতে। এটা যদি আরো এক্সপ্লেনেশন চাও ক্লাস নিয়ে আসবো, অথবা তাড়াতাড়ি শেষ করতে গেলে পেড ব্যাচ জয়েন করতে হবে ভাই, কিচ্ছু করার নেই, কারণ ওখানে সবকিছু এগুলো করানো হবে খুব ভালোভাবে। নেক্সট প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, কেন বলছি তোমাদের আমি, ভীষণ ইম্পর্টেন্ট এটা। ফ্রেডরিক ভোলার, তোমরা জানো যে ভোলার প্রথম যে ল্যাবে ইউরিয়া বানিয়েছিল, তাই তো, ফার্স্ট এটা কৃত্রিম ভাবে। তো তার জন্য সে কোন যৌগ ব্যবহার করেছিল, অ্যামোনিয়াম সায়ানেট, কার্বন মনোক্সাইড, মিথেন নাইট্রেট, অ্যামোনিয়া। তো তোমাদের দেখে মনে হবে অ্যামোনিয়া, কারণ কি কারণ তোমরা জানো যে অ্যামোনিয়া থেকেই ইউরিয়া তৈরি হয়, তোমরা জানো। কিন্তু দেখো প্রশ্নটা এখানে কি বলেছে, প্রশ্ন বলেনি যে ইউরিয়া তৈরির জন্য নিচের কোন যৌগটি ব্যবহার করা হয়, প্রশ্ন বলেছে যে ভোলার যখন ইউরিয়া তৈরি করেছিল তখন কোনটা ব্যবহার করেছিল, অর্থাৎ ভোলার যেটা ব্যবহার করেছিল তোমাকে সেটা লিখতে হবে। ও ব্যবহার করেছিল অ্যামোনিয়াম সায়ানেট, অর্থাৎ অ্যামোনিয়াম সায়ানেট দিয়ে ও প্রথম ইউরিয়াটা প্রিপেয়ার করেছিল। ক্লিয়ার? নেক্সট, এই প্রশ্নটা কেউ পারবে না, এটা পারার সাধ্য কারণ নেই। এই ধরনের প্রশ্ন পড়তে মানে করতে গেলে তোমাকে একটু হাই লেভেল প্র্যাকটিস করতে হবে, এবং হাই লেভেল প্র্যাকটিস করতে গেলে ব্যাচে ভর্তি হতে হবে। আমি তার একটা কারণ বলি কেন আমি ইউটিউবে হাই লেভেল প্র্যাকটিস করাই না। দেখো সত্যি কথা বলতে ইউটিউবে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট টার্গেট থাকে, এটা স্টুডেন্টদের মানসিকতাতে থাকে যে আমি সহজ প্রশ্ন পারছি কিন্তু কঠিন প্রশ্ন পাচ্ছি না, তবে স্যারের ভিডিও দেখবো না। তো এই জন্য বাধ্যগত আমাদের এটা পরীক্ষা আসতে বলে, নাহলে বাধ্যগত আমাদের কিছু কিছু ইজি প্রশ্ন করাতে হয়। কিন্তু ব্যাচে হলে কি, তুমি পয়সা দিয়েছো, তার মানে তুমি ওখানে কঠিন প্রশ্ন করালেও তুমি দেখতে পাও, এবং তুমি সিরিয়াস বলেই ব্যাচ জয়েন করেছো। ইউটিউবে কি হয়, একবার এলাম দেখলাম চলে গেলাম, এরকম একটা ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে এই জন্যই ব্যাচে ঢুকিয়ে ন্যূনতম ফিস ঢুকিয়ে তোমাদের ওখানে কিন্তু কঠিন প্রশ্নগুলো আমি করাই। বিষয়টা বোঝো। দুটি বর্তনী এ এবং বি কে বিবেচনা করুন। আচ্ছা, একটা বর্তনী এ এবং একটা বর্তনী বি, ঠিক আছে, অর্থাৎ সার্কিট। প্রতিটিতে 12টি রোধক রয়েছে, অর্থাৎ এখানে আর কতটা রয়েছে, এখানে 12টি রোধক রয়েছে, মানে 12টি আর রয়েছে, আর এ 12টি রয়েছে, ঠিক আছে। সমান্তরাল নাকি প্যারালাল কিচ্ছু বলেনি, কিন্তু 12টি রোধ রয়েছে, এখানেও 12টাই রোধ রয়েছে। ভালো করে বুঝবে, না বুঝতে পারলে কমেন্ট বক্স খোলা, কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। এবং প্রতিটি বর্তনীর শুদ্ধ রোধ সর্বনিম্ন হয়। ব্যাপারটা বোঝো, শুদ্ধ রোধ সর্বনিম্ন মানে কি, এই রোধটাকে এমন ভাবে কানেক্ট করতে হবে যাতে রোধটা সর্বনিম্ন হয়। তো এক্ষেত্রে একটা তোমাদের মনে রাখতে হয় যে সিরিজ এবং প্যারালালের মধ্যে, ধরো দুটো একই রোধকে আমি একটাতে সিরিজে যোগ করেছি একটাতে প্যারালালে যোগ করেছি, কোথায় সর্বনিম্ন হবে নিজেরাই দেখে নাও। মনে করো 2 ওহম একটা রোধ আর 3 ওহম একটা রোধ, এটাকে আমি সিরিজে যোগ করলে কত হবে, 3 2 5 ওহম।
কিন্তু এটাকে যদি প্যারালালে যোগ করি 1/2 1/3 তাহলে কত হবে 3 3 5 5/6 অর্থাৎ 5/6 মানে 6/5 অর্থাৎ দেখো 1 পয়েন্ট সামথিং ওহম হবে, তার মানে দেখো কতটা কম। অর্থাৎ প্যারালালের রেজিস্ট্যান্স কিন্তু সিরিজের রেজিস্ট্যান্স থেকে কম হয়। তার মানে যেহেতু বলেছে যে এমন ভাবে কানেক্ট করবো যাতে সর্বনিম্ন রোধ হয়, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, অবভিয়াসলি এটাকে প্যারালালে আমাকে এটাকে কানেক্ট করতে হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইবার এখানে নগণ্য অভ্যন্তরীণ রোধটাকে আমি দেবো না, দেখবো না, ওটা সার্কিটের যে অভ্যন্তরীণ রোধ থাকে সেটাকে আমি দেখবো না। ব্যাটারি কত, ভি ইকুয়াল টু 30 ভোল্ট। এইবার এখানকার আই ইকুয়াল টু হয়েছে 10 অ্যাম্পিয়ার, আর এখানকার আই হয়েছে কত, 18 অ্যাম্পিয়ার। তাহলে আর এ এবং আর বির মান কত? আচ্ছা, এবারে আর এ এবং আর বির মান পাওয়ার জন্য, অর্থাৎ আর এ মানে কি, প্রতিটা রোধের মান। কিন্তু এখানে প্রতিটা রোধের মান তো আমরা পেতে গেলে কি করব, টোটাল সার্কিটের রোধটা কত। তো এই যে আই দিয়েছে বা ভি দিয়েছে, এখানে যখন আমি আরটাকে পুট করব তখন কি টোটাল আরটা পুট করব। তাহলে এই সার্কিটটার একটা একটা রোধের মান হচ্ছে আর এ। ভালো করে বোঝো, একটা একটা রোধের মান যদি আর এ হয়, তাহলে 12টা রোধের মান কত যদি সেটাকে প্যারালালে কানেক্টেড থাকে। অর্থাৎ 1/আর এ ড্যাশ, তার মানে কি এটা প্যারালাল রোধ, প্যারালাল রেজিস্টর, অর্থাৎ তুল্য রোধ। প্যারালালে কানেক্ট করলে তুল্য রোধ কত হবে, তাহলে 1/RA প্লাস 1/RA প্লাস 1/RA এরকম করে কটা হবে, 12টা। তার মানে যোগ করলে কি হবে, 12/RA হবে। ক্লিয়ার হলো, 12/RA হবে। তার মানে আর এ প্রাইম ইকুয়াল টু কি হবে, RA/12। এইটুকু বোঝা গেছে। সিমিলারলি এখানে কি হবে, এখানেও যদি আমি প্যারালালি কানেক্টেড করি তাহলে আরবি ডট ইকুয়াল টু কি হবে না, RB/12। অর্থাৎ এই যে রেজাল্টেন্ট বা তুল্য রোধ, অর্থাৎ একটা সার্কিটে যে টোটাল 12টা রোধকে আমি কানেক্টেড করেছি, তাদের টোটাল রোধটা হচ্ছে আরবি ডট, তাদের টোটাল রোধটা হচ্ছে আরবি ডট। বোঝা গেছে বিষয়টা? এবার এটাকে আমি একটু ছোট করে নেব, না হলে এটা অঙ্কটা করাতে পারবো না, জায়গা পাবো না। ঠিক আছে, টুকে নেবে, বাড়িতে প্রত্যেকে লিখে নেবে এইগুলো। দেখো, তাহলে এখান থেকে আরবি ডট কি বেরোলো, RB/12, আর এখান থেকে বেরোলো RA/12। ওকে, এইবার দেখো এইটাকে কি করেছে না, ভি ইকুয়াল টু আই আর আমরা ওহমের ল থেকে পাবো। তাহলে VA ইকুয়াল টু IA/RA, আর একটাতে কি পাবো না, VB ইকুয়াল টু IB/RB, এটা পাবো। এবার দেখো অঙ্কটা কি সুন্দর হবে। তাহলে এই যে আরএ, অ্যাকচুয়ালি এই আরএটা কি, আরএটা হচ্ছে একটা, মনে করো একটা সার্কিটে এতগুলো রোধ কানেক্টেড, যদি এটা সিরিজে দেখাচ্ছি আমি তবুও বলছি, তাহলে যখন এখানে ভি আর আই করবো তখন টোটাল রোধটা আমাকে দিতে হবে। টোটাল রোধ কত, RA প্রাইম, অর্থাৎ এখানে RA প্রাইম বসবে আর এখানে RB প্রাইম বসবে। ভি এর মান কত 30, আই এর মান কত, এখানটা আই এর মান হচ্ছে 10, তাহলে এখানে 10 ইন্টু RA প্রাইমের বদলে আমরা কি লিখতে পারি, RA প্রাইমের মান বেরিয়েছে দেখো RA/12, কারণ আমাদের তো আর এর মানটা বের করতে হবে, আর এর মানটা বের করতে হবে। তাহলে RA/12, 0 0 কেটে দাও, তাহলে আর ইকুয়াল টু কত বেরোলো 36। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে দেখো, এখানে তোমার ভিবি মান কত 30, দেখো উভয় ভোল্টেজ 30, আইবি কত, আইবি হচ্ছে তোমার এখানে 18 ইন্টু আরবি প্রাইম, আরবি প্রাইম মানে কত, RB/12, অর্থাৎ আমাদের তো আরবিটা বের করতে হবে, RB/12। আচ্ছা, 6 5 30, 6 3 18, 3 4 12, তার মানে আরবি ইকুয়াল টু কত বেরোলো 4 5 20 ওহম। বোঝা গেল, এখানে 36 ওহম। অর্থাৎ একটা একটা রোধ, যে রোধগুলো কানেক্ট করা ছিল প্যারালালে, কেন প্যারালালে কানেক্ট করেছে, কারণ ওখানে বলেছে যে এমন ভাবে তুমি ওই 12টি রোধকে কানেক্ট করবে যাতে কি হবে, যাতে তোমার যে রেজিস্ট্যান্সটা সেটা মিনিমাম হয়, অর্থাৎ কম হয়। তো সেক্ষেত্রে আমি কি করেছি, তাই ওটাকে প্যারালালি কানেক্টেড করেছি, এইভাবে কানেক্ট করেছি, প্যারালালি কানেক্টেড, এগুলোকে বলে প্যারালাল কানেকশন। ঠিক আছে, এরকম করে অনেকগুলো রোধে প্যারালালি কানেক্টেড করা হয়েছে। ক্লিয়ার? তো 36 এবং 20 হয়ে যাবে তোমার সঠিক উত্তর, অপশন নাম্বার ডি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। না বুঝতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর থিওরি যদি পড়তে চাও, এই ধরনের প্রশ্ন নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, বুঝতে পারছো, বুঝতে কিরকম অসুবিধা হবে, তার জন্য পেড ব্যাচ খোলা, অ্যাডমিশন নিতে পারো। নেক্সট, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে দেখো ডোমিনেটিং চ্যাপ্টার গুলো কারা বলতো, এই শিফট আর ডোমিনেটিং চ্যাপ্টার কারা, আগামী দিনে যখন আরো শিফট করবে তখন ডোমিনেটিং চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া পাবে। পর্যায় সারণী, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, আর এর ক্ষেত্রে বংশগতি, তারপরে হচ্ছে তোমার কেমিস্ট্রি ক্ষেত্রে ধাতু অধাতু, এই যে অর্গানিক কেমিস্ট্রি, এই চ্যাপ্টার গুলো ডোমিনেটিং চ্যাপ্টার বলা হয়। এটা যদি তুমি ভালো করে ক্লিয়ার করতে পারো, বাকি চ্যাপ্টার গুলো এরকম করে হয়ে যাবে। আচ্ছা,
যখন একটি বৃত্তাকার সবুজ বীজযুক্ত উদ্ভিদকে, অর্থাৎ দেখো বৃত্তাকার সবুজ, দেখো এখানে দুটো করে বৈশিষ্ট্য ছিল, আগেরটা ছিল লম্বা বেটে, ওটা হচ্ছে ওয়ান হাইব্রিড ক্রস, আর এটা হচ্ছে দ্বিসংকর জনন যেটাকে বলা হচ্ছে। বৃত্তাকার সবুজ দুটো করে বৈশিষ্ট্য, সঙ্গে কি করছে হলুদ এবং কুঞ্চিত, হলুদ এবং কুঞ্চিতর সঙ্গে কি করছে না ক্রস করানো হচ্ছে। F1 প্রজন্মের ফলে অর্থাৎ F1 জনুতে কে উৎপন্ন হবে, ভালো করে বোঝো। বৃত্তাকার সবুজ, বৃত্তাকার সবুজ অর্থাৎ বৃত্তাকার, যেহেতু প্রথমে আছে বৃত্তাকারটা, এই বৃত্তাকার সবুজের মধ্যে তোমাকে জানতে হবে যে এখানটার মধ্যে প্রকট বৈশিষ্ট্য কে। বৃত্তাকার সবুজের মধ্যে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে বৃত্তাকার, হলুদ এবং কুঞ্চিতর মধ্যে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে কে না হলুদ। বোঝা গেল? বৃত্তাকার সবুজের মধ্যে প্রকট বৈশিষ্ট্য বৃত্তাকার, এবং হলুদ আর কুঞ্চিতের মধ্যে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে হলুদ। তাহলে দুটো প্রকট এখানে চলে আসবে, তাহলে কি হবে, কি হয়ে যাবে বৃত্তাকার হলুদ, অর্থাৎ ব্রিজের আকৃতি হয়ে যাবে বৃত্তাকার বা হলুদ বৃত্তাকার, আর কালারটা হয়ে যাবে হলুদ। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে বৃত্তাকার হলুদ বীজ গঠিত হবে। ক্লিয়ার? আমি বোঝাই তোমাদের একটু, দেখো এখানকার ক্ষেত্রে আমি কি দেখবো আর আর ওয়াই ওয়াই, আর আরটা কার জন্য নিয়েছি রাউন্ড রাউন্ড, আর সবুজের জন্য ওয়াই ওয়াই নিয়েছি। দেখো ছোট হাতের ওয়াই ওয়াই মানে কি, এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, অর্থাৎ যেটা প্রচ্ছন্ন থাকে। আর কুঞ্চিতর জন্য কি নিয়েছি দেখো আর আর, আর হলুদটা যেহেতু বললাম প্রকট বৈশিষ্ট্য, সেক্ষেত্রে বড় হাতের দুটো হয়। তাহলে দেখো এখানটা কি হলো আর আর, অর্থাৎ দেখো এখান থেকে একটা আর এলো, এখান থেকে একটা আর এলো, এখান থেকে একটা ওয়াই এলো, এখান থেকে ওয়াই একটা এলো। এবার তুমি বলবে স্যার যে ছোট হাতের আর ওয়াই ওয়াই রয়েছে, কিন্তু বড় হাতগুলোতে এখানে ডোমিনেটিং ক্যারেক্টার মানে প্রকট বৈশিষ্ট্য, অর্থাৎ আর ওয়াই আছে মানে কি, আরটা মানে কার থেকে এসছে, ছোট বড় হাতের আরটা গোল থেকে, তার মানে এটা গোল হবে। বড় হাতের ওয়াইটা কার থেকে এসছে, হলুদ থেকে এসছে, তার মানে এটা কি হয়ে যাবে গোল এবং হলুদ হয়ে যাবে। এইবার যখন তুমি এগুলোকে আবার এই যেটা পেলে এটাকে যখন আবার তুমি করবে, তখন কি হয়ে যাবে, তখন এইটা পুরোটা হবে। ঠিক আছে, এটা যদি তোমাদের একটা একটা ধরে ধরে বোঝাতে চাই, খুব সুন্দর করে বোঝাবো কার সঙ্গে কিভাবে হচ্ছে, কিন্তু এই ক্লাসে নয়, ওটার জন্য একটা স্পেশাল ক্লাস দরকার, যেগুলো যেখানে তোমাদের ডিহাইব্রিড ক্রসটা বোঝানো যাবে। তো ডিহাইব্রিড ক্রসের ক্ষেত্রে ফেনোটাইপটা কত হয় 9:3:3:2, অর্থাৎ গোল সবুজ বীজ উৎপন্ন হয় 9টা, গোল হলুদ হচ্ছে 9টা, গোল সবুজ দেখো ডোমিনেটিংটা কে দেখেছো, গোল এবং হলুদ, যেটা এখানে উৎপন্ন হলো। গোল সবুজ হয় 3টে, কুঞ্চিত হলুদ হয় 3টে, এবং কুঞ্চিত সবুজ হয় একটা, টোটাল 16টা প্রজাতি আমরা পাবো যখন আমরা F2 জনুতে পেয়ে যাব। ঠিক আছে, নেক্সট। একটি চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে একটি তড়িৎ প্রবাহ বহনকারী পরিবাহের উপর ক্রিয়াশীল বলের দিশা নির্ভর করে, অর্থাৎ একটা ফ্লেমিং এর নিয়ম চলে এলো, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে তড়িৎ প্রবাহ বহনকারী পরিবাহের উপর যে ক্রিয়াশীল বলটা, সেটা কিসের উপর নির্ভর করে, কিসের উপর নির্ভর করে, অবভিয়াসলি হয়ে যাবে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ প্রবাহের উপর নির্ভর করে। তোমরা জানো, এইটা তোমরা জানো যে এই যে বলটা কাজ করছে সেটা চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ প্রবাহের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এটা কিন্তু পরীক্ষা প্রশ্ন আছে, তর্জনী দ্বারা চৌম্বক ক্ষেত্র, থাম দ্বারা পরিবাহীর গতি, মধ্যমা দ্বারা পরিবাহীর ক্ষেত্র, এটাও কিন্তু বহু শিফটে এসেছে তোমাদের পরীক্ষায়। আগামী দিনে যখন শিফট গুলো করাবো তখন এটা দেখতে পাবে, তখন কিন্তু না পারলে খুব বকা খাবে। ওকে, নেক্সট। একটি প্রতিফলিত রশ্মি একই পথ অনুসরণ করবে এবং কিন্তু তা বিপরীত দিক বরাবর যখন একটি মেরু এবং ড্যাশের মধ্যে যাবে। ভালো করে বোঝো, এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ ভালো একটা প্রশ্ন। বলছে একটা প্রতিফলিত রশ্মি, ধরো মনে করো এটা একটা কার্ভড লেন্স বা স্ফেরিক্যাল লেন্স, একটা প্রতিফলিত রশ্মি কি হচ্ছে একই পথ অনুসরণ করলো, আবার সেটা বিপরীত দিকে চলে গেল, তাই তো হয় প্রতিফলনে তো তাই হয়, তাই না? তো সেক্ষেত্রে মেরু, দেখো এইটা তো পোল, এটা তো মেরুর মধ্য দিয়ে গেল, আর কি হবে, দর্পণের পৃষ্ঠ না, ফোকালের সমতলের সঙ্গে সমান্তরাল, এটা কি সমান্তরাল, সমান্তরাল মানে কি, সমান্তরাল মানে হচ্ছে এইটা যদি তোমার প্রধান অক্ষ হয় এইভাবে যাবে রে এগুলো, বা এইভাবে আসবে, সেটাকে আমি দেখতে পেলাম না, তাহলে কি হয়ে যাবে ফোকাস সমতলের সঙ্গে লম্ব, এই যে লম্ব ভাবে যাচ্ছে ফোকাস সমতল, এটা তো ফোকাস সমতল, এখানেই তো ফোকাস থাকে, তাহলে এইটা হচ্ছে ফোকাস সমতল, তাহলে এর সঙ্গে দেখো লম্ব ভাবে রয়েছে, তার মানে কি হয়ে যাবে এইভাবে যখন আসছে, দেখো এই দিক বরাবর আসছে, এই দিক বরাবর যাচ্ছে, একই পথ অনুসরণ করবে কিন্তু বিপরীত দিক বরাবর, একই পথ অনুসরণ করছে কিন্তু বিপরীত দিক বরাবর যাচ্ছে রিফ্লেক্টেড রেটা। ঠিক আছে, অর্থাৎ আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি বিপরীত দিকে যাচ্ছে, তোমরা জানো প্রতিফলনের ক্ষেত্রে তাই হয়, কিন্তু সেক্ষেত্রে কি হবে, সে পোলের মধ্য দিয়ে যদি যায় থ্রু পোল, তাহলে কি হবে না সেটা এইভাবে কি হবে না ফোকাল যে প্লেনটা তার সঙ্গে পারপেন্ডিকুলার হবে, অর্থাৎ ফোকাস সমতলের সঙ্গে লম্ব হবে। ক্লিয়ার? নেক্সট। ওকে, আবার ইলেকট্রিসিটি থেকে প্রশ্ন, 5 ওহম 3টি রোধের একটি ক্রমে রয়েছে, ক্রমে ব্যাপারটা হচ্ছে শ্রেণী সমবায়ে রয়েছে, ঠিক আছে, এবং 10 ওহমের একটি ব্যাটারি রোধের ক্রমের মিশ্রণের সঙ্গে দুই প্রান্তের সঙ্গে সংযুক্ত রয়েছে, অর্থাৎ ব্যাপারটা কি বলছে, এই রকম মনে করো রোধগুলো রয়েছে,
এবং তার সঙ্গে একটা 10 ওহমের একটা ব্যাটারি, সরি 10 ভোল্টের একটা ব্যাটারি যুক্ত রয়েছে, এবং এটা 5 ওহম, এটা 5 ওহম, এটা 5 ওহম। তাহলে আই ইকুয়াল টু কত হবে? তাহলে আমরা কি জানি, এটা তো ভেরি ইজি হয়ে গেল। এত কঠিন প্রশ্ন করে এত সহজ প্রশ্ন করতে ভালো লাগে না। আর এস ইকুয়াল টু কি হবে? 5 প্লাস 5 প্লাস 5, অর্থাৎ সিরিজ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি হয় না, তিনটে রোধকে যোগ করতে। তাহলে এখানে কত হয়ে যাবে? 15 ওহম। ক্লিয়ার? 15 ওহম হয়ে গেল। তাহলে 15 ওহম যদি হয়ে যায়, আমাকে আই ইকুয়াল টু কি বের করবো? ওহমের ল অনুযায়ী ভি ইকুয়াল টু আই আর। তাহলে আই ইকুয়াল টু কি হয়ে যাবে? ভি বাই আর। ভি মানে কত? ভি মানে দেখো 10 ভোল্ট দিয়েছে, তাহলে 10 ডিভাইডেড বাই হচ্ছে 15। তাহলে 5 3 15, 5 2 10, 2 ডিভাইডেড বাই 3, অর্থাৎ 2 কে যদি তুমি ভাগ করো 20 দিয়ে নিয়ে নাও, 3 6 18, 19 20, মানে 6.666 এরকম হতে থাকবে, অর্থাৎ 6.67 অ্যাম্পিয়ার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট। সমজাতীয় ক্রমের অন্তর্ভুক্ত নিম্নলিখিত কোন যৌগের স্ফুটনাঙ্ক কম? দেখো এইগুলো স্ফুটনাঙ্ক কম কখন হয় বলতো? যখন দুটোর মধ্যে বন্ডের যে এনার্জিটা যখন কম হবে, অর্থাৎ কোনো কিছুর মধ্যে বন্ড যত বেশি হবে, শক্তিশালী হবে, তত তাকে ভাঙাটা কঠিন হবে, তত তার স্ফুটনাঙ্ক বেশি হবে। ঠিক আছে, তো সেইগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা যখন দেখবো C2H6, C3H8, এইগুলো কিন্তু বন্ড ডবল বন্ডের, সব ডবল বন্ড, কিন্তু এইটা হচ্ছে সিঙ্গেল বন্ড। দেখো CH4 কি হবে? CH আর ও, CH4 গঠিত হবে। ঠিক আছে, তো এইটার ক্ষেত্রে কিন্তু কি হবে না, এইটার ক্ষেত্রে কিন্তু স্ফুটনাঙ্ক অনেকটা কম হবে। যখন CO2 গ্যাস চুন জলের মধ্যে দিয়ে যায়, চুন জল মানে কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যখন তুমি CO2 পাঠাবে, কি হবে? মিল্কি হয়ে যাবে, অর্থাৎ দ্রবণটি ঘোলাটে হয়ে যায়। এগুলো ছোটবেলায় পড়েছি, আর বোঝানোর কিছু নেই। ওয়াশিং সোডা, ওয়াশিং সোডা মানে কি? ওয়াশিং সোডা মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটকে বলা হয় ওয়াশিং সোডা। Na2CO3 10H2O, এটা কি? এটা একটা লবণ, কিন্তু কি লবণ? Na আছে, কি লবণ হবে? ক্ষারীয় লবণ। অ্যাসিড লবণ তো হবে না, তাহলে ক্ষারীয় লবণ হয়ে যাবে, একটি ক্ষারীয় লবণ। NaHCO3, এটাও কি? এটাও একটা ক্ষারীয় লবণ, তোমার হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট বা বেকিং সোডা। বেকিং সোডা। আচ্ছা, বেকিং সোডাকে আমরা বেকিং পাউডার কখন বলবো? বেকিং সোডাকে আমরা বেকিং পাউডার কখন বলবো না? বেকিং পাউডার বলবো এর সঙ্গে যদি তুমি টার্টারিক অ্যাসিড যোগ করে দাও, টার্টারিক অ্যাসিড যোগ করে দাও, তখন ওকে কি বলবো? বেকিং পাউডার। আপতিত রশ্মি কি হলে অবতল দর্পণে এফে একটি নক্ষত্রের প্রতিবিম্ব পাওয়া যাবে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে কি দেখো, আপতিত রশ্মি কি হলে, কি হলে মানে, কি হলে মানে সেটা বলছে ফোকাস সমতল বরাবর হবে, প্রধান অক্ষের দিকে প্রণত হবে, প্রধান অক্ষের সাথে লম্ব হবে, প্রধান অক্ষের সমান্তরাল। বুঝো, নক্ষত্রের প্রতিবিম্ব চাইছো তুমি, তুমি নক্ষত্রের প্রতিবিম্ব চাইছো, মানে কি বলতে চাইছে তোমাকে? মানে অসীম থেকে তোমার আলোটা আসছে, অসীম থেকে ইনসিডেন্ট রেটা আসছে, কারণ নক্ষত্র তো আকাশে রয়েছে, ওটা তো অসীমে রয়েছে। অর্থাৎ তোমার যদি একটা অবতল লেন্স তুমি এরকম, সরি অবতল দর্পণ যদি তুমি এখানে করো, দর্পণ বলেছে, তাহলে অসীম থেকে আলো আসবে। আর অসীম থেকে যখন আলো আসে, তখন সেটা কি হয়? এটা যদি ফোকাস হয়, এটা যদি তোমার সি হয়, তাহলে কি হবে? সেটা এইভাবে আলোগুলো আসে, এইভাবে সমান্তরাল ভাবে আসবে এবং ফোকাসে আসবে, এইভাবে সমান্তরাল ভাবে আসবে এবং ফোকাসে আসবে, অর্থাৎ তারা এসে কি হয়? ফোকাসে মিলিত হয়। অর্থাৎ অসীম থেকে যে রশ্মিগুলো আসে, তারা সবসময় এই যে প্রধান অক্ষ, দর্পণের যে প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আসবে এবং তারা ফোকাসে মিলিত হবে। অর্থাৎ অসীম থেকে যদি কোনো ইনসিডেন্ট রে আসে, তাহলে তার প্রতিবিম্ব কোথায় পাই আমরা? এটা যদি প্রশ্নটা এরকম ঘুরিয়ে করতো, নক্ষত্রের প্রতিবিম্ব কোন জায়গাতে পাবো, তখন উত্তর কি হতো? ফোকাসে পাবো। ডিমিনিশ পাবো না বর্ধিত পাবো, অর্থাৎ ডিমিনিশ পাবো নাকি এনলার্জড পাবো? আমরা কি পাবো? ডিমিনিশ পাবো, অর্থাৎ নক্ষত্রের যে সাইজ তার থেকে অনেক ছোট পাবো। রিয়েল নাকি আমরা পাবো ভার্চুয়াল, অর্থাৎ সৎবিম্ব নাকি অসৎবিম্ব? অবভিয়াসলি হবে সৎবিম্ব, অর্থাৎ রিয়েল ইমেজ পাবো। কেন? দেখো না, দুটো বিন্দু একসাথে মিলিত হচ্ছে। তাহলে কি হবে এখানকার উত্তরটা? প্রধান অক্ষের সমান্তরাল। কতগুলো জিনিস বলে দিলাম তোমাদের একসাথে, এই যে ছবিটি দেখানো হয়েছে। নেক্সট, তো এই ছিল আজকের ক্লাস। অনেকক্ষণ ক্লাস করালাম তোমাদের, প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমার শরীর ভীষণ অসুস্থ, হয়তো আগামী 4-5 দিন আমি ক্লাস নিতে পারবো কিনা তোমাদের ইউটিউবে ঠিক নেই। শরীর ভীষণ অসুস্থ, সো সেক্ষেত্রে তোমরা ভালো থাকো, পড়াশোনা করতে থাকো। কথা দিচ্ছি আমি তোমাদের ক্লাস নিয়ে আসবো। তোমরা এখন বাড়িতে বসে জাস্ট থিওরিটা রেডি করে রাখো, তারপর ক্লাস আসতে থাকবে। মানে দিনেও 2-3টে করে ক্লাস করে শেষ করো। আমাকে তোমরা চেনো না, আমার এনার্জি মানে হাইলি এনার্জেটিক। আমি এমনও দিন গেছে সারাদিনে হয়তো 12 ঘন্টা ক্লাস নিয়েছি আমার পেইড ব্যাচে। তো সেক্ষেত্রে আমি তোমাদের ক্লাসগুলো যখন দায়িত্ব নিয়েছি কমপ্লিট করাবো। আর এই ব্যাচটাতে মানে কম্বাইন্ড ব্যাচে কিছু সিট রয়েছে, কিছু সিটস রয়েছে, তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও
অবভিয়াসলি কিন্তু মেয়ের মধ্যে নেবে, কারণ মেয়েতে আমি ব্যাচটা অফ করে দেবো, কারণ টার্গেট হচ্ছে তোমাদের চাকরি পাওয়ানো। তো সেক্ষেত্রে যত দিন এগিয়ে আসবে তত তো এইগুলো আমার ব্যাচটা তো শেষ করতে মোটামুটি 6 মাস যাবে, বা 4 থেকে 6 মাস যাবে। তো সেক্ষেত্রে তোমরা ভালোভাবে প্রিপেয়ার হতে পারবে, ঠিক আছে? তো ব্যাচে অবশ্যই তোমরা অ্যাডমিশন নাও, অনেক বেটার কিছু পাবে, এটা আমি বলতে চাইবো। আদারওয়াইজ তোমরা যারা রেডি করতে পারছো তারা ইউটিউবে থেকেও পড়াশোনা করতে পারো, অনেকে অ্যাডমিশন নিয়েছে তোমার বন্ধুরা, তুমিও নিতে পারো। আর অবশ্যই ক্লাসটিকে ভালো লাগলে লাইক করবে, আমি যথাযথ চেষ্টা করেছি এক্সপ্লেনেশন দেওয়ার খুব সুন্দরভাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। যার যেখানে বুঝতে অসুবিধা হবে কমেন্ট বক্স, আর পিডিএফ পাওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক থাকবে, লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে গেলে ওখানে তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে, ওখানে আরো অনেক কিছু ইনফরমেশন দেওয়া হয়, সেগুলো তোমরা টাইম টু টাইম জানতে পারবে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো।